নারী অধিকার নিয়ে আজকাল একটা বেশ বড় বিতর্ক চলছে তাই না? কিছু নতুন সংস্কারের প্রস্তাব এসেছে আর তা নিয়েই আলোচনা সমালোচনা তুঙ্গে। তো চলুন আজ গভীরে গিয়ে দেখি ঠিক কী নিয়ে এই বিতর্কটা হচ্ছে আর এর পেছনে আসলে কোন দুই ধরনের সামাজিক দৃষ্টিভঙ্গি কাজ করছে। আচ্ছা, পুরো বিষয়টা ঠিকভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। অধিকার নিয়ে এই নতুন বিতর্কটা কি, সংস্কারের প্রস্তাবনাগুলো ঠিক কি, এর বিপরীতে আরেকটি পার্সপেক্টিভ বা দৃষ্টিভঙ্গি কি বলছে, এই সংঘাতের মূলে কি রয়েছে, এবং সবশেষে সমাজের জন্য এই দুটি রূপকল্প আসলে কেমন ভবিষ্যৎ তৈরি করতে চায়, এই সব কিছুই আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, নারী অধিকার নিয়ে যে সংস্কারের কথাগুলো এখন শোনা যাচ্ছে সেগুলো কিন্তু হুট করে আসেনি। এর একটা লম্বা ইতিহাস আছে। মূলত পশ্চিমা চিন্তাভাবনার ওপর ভিত্তি করে কয়েক দশক ধরেই এই ধারণাগুলো নিয়ে কথা হয়েছে, আর এখন সেই পুরনো বিতর্কই নতুন করে আমাদের সামনে চলে এসেছে। তাহলে চলুন এবার সরাসরি প্রস্তাবনাগুলো কি সেদিকে নজর দেওয়া যাক, কারণ এই প্রস্তাবনাগুলো কিন্তু শুধু কিছু আইন পরিবর্তন নয়, বরং সমাজের জন্য একদম নতুন একটা নকশা বা ভিশন তুলে ধরে। এই পুরো সংস্কারবাদী যুক্তির একেবারে কেন্দ্রে আছে একটা স্লোগান, যেটা প্রায় শোনা যায়, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এর মানেটা খুব পরিষ্কার। এর মাধ্যমে বোঝানো হয় যে একজন ব্যক্তির তার নিজের শরীরের ওপর একছত্র মানে অ্যাবসলিউট অধিকার থাকা উচিত। তো এই মূলনীতির উপর ভিত্তি করে প্রধানত তিনটি সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমত, নিরঙ্কুশ শারীরিক স্বায়ত্তশাসন মানে গর্ভপাতের মতো বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার। দ্বিতীয়ত, যৌনকর্মীদের শ্রমিকের অধিকার দেওয়া মানে পতিতাবৃত্তিকে একটা ফর্মাল পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া। আর তৃতীয়ত, বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার জন্য নতুন আইন তৈরি করা। চলুন এর মধ্যে একটা প্রস্তাব একটু বিস্তারিতভাবে দেখি। সেটা হলো যৌনকর্মীদের শ্রমিক হিসেবে আইনের স্বীকৃতি দেওয়া। এখন এর পেছনের যুক্তিটা হলো, এতে করে যারা এ পেশায় আছেন তাদের অধিকার আর মর্যাদা নিশ্চিত করা যাবে। কিন্তু প্রশ্নটা হলো, এর ফলাফলগুলো আসলে কি হতে পারে? সমালোচকরা কিন্তু এর কিছু লুকানো এবং বেশ গুরুতর পরিণতির কথা বলছেন। তাদের মতে এই একটা সংস্কারকে আইনি বৈধতা দিলে এর সাথে জড়িত আরও অনেক ভয়ঙ্কর অপরাধ, যেমন ধরুন মানব পাচার বা অপহরণ, এগুলো এক ধরনের বৈধতা পেয়ে যেতে পারে। তাছাড়া কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি যেমন এসটিডি বা এইচআইভি থেকে সুরক্ষা দেবার বিষয়টাও ঠিকভাবে কাজ করে না। এর সাথে সংগঠিত অপরাধ জগৎ আর বিলিয়ন ডলারের পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রির যে যোগাযোগ, সেটাও উপেক্ষা করা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল, এই পেশার মানুষেরাই সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হন, অথচ তাদের জন্য আইনি সুরক্ষা প্রায় নেই বললেই চলে। এই তো গেল একটা দিক। এখন চলুন ঠিক এর বিপরীতে যে আরেকটি দৃষ্টিভঙ্গি বা কাঠামো রয়েছে সেদিকে তাকানো যাক। এর ভিত্তি কিন্তু একদমই আলাদা। এখানে শরীর নিয়ে দুইটা দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্যটা খুব স্পষ্ট। এক পক্ষ বলছে শরীরটা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি যা খুশি তাই করতে পারি। আর অন্য পক্ষ বলছে না, শরীরটা আসলে ঈশ্বরের দেওয়া একটা আমানত বা ট্রাস্ট, এর যত্ন নিতে হবে ঐশ্বরিক নিয়মকানুন মেনে। নারী পুরুষের সম্পর্ক নিয়েও ধারণাটা দুই রকম। একটা দৃষ্টিভঙ্গি সম্পর্কটাকে দেখে একটা ক্ষমতার লড়াই হিসেবে, যেখানে পুরুষের ক্ষমতাকে ভাঙতে হবে। আর অন্য দৃষ্টিভঙ্গিটা সম্পর্কটাকে দেখে পার্টনারশিপ হিসেবে, যেখানে নারী পুরুষ একে অপরের পরিপূরক এবং রক্ষাকর্তা। এই বিকল্প দৃষ্টিভঙ্গিটা আসলে একটা সামগ্রিক বা হোলিস্টিক কাঠামোর কথা বলে। এখানে পরিবারকে সমাজের একেবারে কেন্দ্রে রাখা হয়, আর সেই পরিবারের সাথে ন্যায় বিচার, স্বাধীনতা, সমৃদ্ধি সবকিছু অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে একটা সুস্থ পরিবার ছাড়া একটা সুস্থ সমাজ সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, এই যে দুটো আলাদা বিশ্বদর্শন, এদের মধ্যে সংঘাতটা এত তীব্র হয়ে উঠছে কেন? এর পেছনের কারণগুলো একটু তলিয়ে দেখা দরকার। এই বিকল্প দৃষ্টিভঙ্গির প্রবক্তারা বলেন, মূল সমস্যাটা আসলে ধর্মীয় কাঠামো বা আইনকানুনি নয়। সমস্যাটা হলো সমাজে এর খণ্ডিত আর অসম্পূর্ণ প্রয়োগে। মানে যখন ইসলামিক আইনগুলো ঠিকঠাক মতো পুরোপুরি প্রয়োগ করা হয় না, তখনই নারীরা তাদের আসল অধিকার থেকে বঞ্চিত হন। আর এর ফলে একটা দুষ্টচক্র বা ভিশাস সাইকেল তৈরি হয়। ব্যাপারটা অনেকটা এরকম। প্রথমে আইনগুলো আংশিকভাবে প্রয়োগ করা হয়,
ফলে নারীরা তাদের ন্যায্য অধিকার, যেমন ধরুন সম্পত্তিতে উত্তরাধিকার বা ভরণপোষণ থেকে বঞ্চিত হন। এরপর এই অবিচারের জন্য ধর্মকেই দায়ী করা শুরু হয়, আর সবশেষে এর সমাধান হিসেবে মানুষ বাইরের কোনো মতাদর্শের দিকে ঝুঁকে পড়ে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। যখন একটা সিস্টেমের প্রয়োগে এত ত্রুটি থাকে যে মানুষ শুধু সমস্যাটাই দেখতে পায়, তখন তারা আর সেই সিস্টেমের ভেতরে কোনো সমাধান খোঁজার চেষ্টাই করে না। তাদের কাছে ভেতরের ন্যায় বিচারের সম্ভাবনাটা আর চোখে পড়ে না। এর সাথে আরও একটা বিষয় যোগ হয়েছে। কিছু ধর্মীয় বক্তার খুবই কঠোর আর অনেক সময় নারীবিরোধী কথাবার্তা নারীদেরকে এই ব্যবস্থা থেকে আরও দূরে ঠেলে দিচ্ছে। তাদের উপস্থাপনার ভঙ্গিটা এমন যে এটা একটা বিচ্ছিন্নতাবোধ তৈরি করে। তাহলে সব মিলিয়ে এই বিতর্কটা আসলে সমাজের জন্য দুটো ভিন্ন ভবিষ্যতের মধ্যে একটাকে বেছে নেওয়ার মতো। চলুন দেখি এই দুটো রূপকল্প সমাজের জন্য শেষ পর্যন্ত কী ধরনের ফলাফল বয়ে আনতে পারে। এই দুটো মডেলকে যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে কি দেখতে পাই? একটা রূপকল্পের মূল ভিত্তি হল ব্যক্তির স্বাধীনতা। এখানে পরিবার একটা ঐচ্ছিক বা গৌণ বিষয়, আর এর লক্ষ্য হল ব্যক্তিগত মুক্তি। অন্যদিকে ইসলামিক রূপকল্পে মূল ভিত্তি হল সবার সম্মিলিত কল্যাণ। এখানে পরিবার হল সমাজের মূল ভিত্তি, আর এর লক্ষ্য হল সামাজিক ভারসাম্য আর সম্প্রীতি প্রতিষ্ঠা করা। এখন প্রশ্ন হল, এই মডেলগুলোর বাস্তব প্রভাব কি? যেমন জাপানের কথা যদি আমরা ভাবি, সেখানে পরিবারের চেয়ে ব্যক্তি স্বাধীনতাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফল কি হয়েছে? দেশটা এখন এক মারাত্মক জনসংখ্যাগত সংকটের মুখোমুখি। সুতরাং এটা পরিষ্কার যে এই বিতর্কটা শুধু কয়েকটা আইন পরিবর্তন করা বা না করা নিয়ে নয়, এর মূলে রয়েছে আরও গভীর একটা প্রশ্ন। সমাজের সবচেয়ে মৌলিক একক অর্থাৎ পরিবারকে আমরা কিভাবে দেখি এবং এর ভবিষ্যৎ কি হবে? সব আলোচনার শেষে আমাদের সবার সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায়। আমরা যেটাকে প্রগতি বা ডেভেলপমেন্ট বলছি, সেই পথে হাঁটতে গিয়ে আমাদের চূড়ান্তভাবে কি মূল্য দিতে হতে পারে? এটা নিয়ে ভাবার সময় এসেছে।